এভাবেই গতকাল রাত থেকে কিন্তু দফায় দফায় উত্তপ্ত হয়েছে বাংলাদেশ। ব্রিগেডিয়ার দেবাশিস দাস আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। ব্রিগেডিয়ার, আর কিছুক্ষণের মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে যে দায়ের হয়েছিল গণহত্যা মামলা রায় ঘোষণা হতে চলেছে। প্রতিবেশী দেশ যেভাবে উত্তপ্ত হচ্ছে, আমাদের দেশে কি প্রভাব পড়তে পারে, কতটা উদ্বেগ? হ্যাঁ, আমাদের দেশে বাংলাদেশের যে এখন একটা বিশৃঙ্খলা হচ্ছে সে তার খুব একটা প্রভাব পড়বে না, বাট এই বিশৃঙ্খলার পরে যেটা আসবে তার উপরে একটা প্রভাব পড়বে। কারণ বাংলাদেশে হচ্ছে এখন যেটা, যে সব থেকে বড় যেটা দল ছিল সেই দলটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। মানে একটা ক্যাঙ্গারু কোর্ট করে একটা ডেমোক্রেসির নামে প্রহসন হচ্ছে। এবার এরপরে যে সরকারই আসবে সেই সরকার ভারতের বিরুদ্ধে চরমপন্থী সরকার হবে। এবং এখন যেটা জানতে পারছি, বিএনপি এবং আমাদের ইউনূসের দলবল, যেটা ওরা একটা পার্টি বানিয়েছে, তারা এবং জামায়াত এরা মিলিত মিশে চেষ্টা করছে সরকার গঠনের। এবার সেটা যদি হয়, এরা প্রত্যেকে ভারত বিরোধী এবং পাকিস্তান প্রেমী, তো ফলে বাংলাদেশের জন্য ভারতের তো একটা চিন্তার কারণ থাকবেই। কারণ শেখ হাসিনা এমনভাবে চেষ্টা করছিলেন যাতে বাংলাদেশ তাদের এই উগ্র মৌলবাদ থেকে বেরিয়ে এসে ইকোনমিক্যালি অর্থনৈতিকভাবে শক্ত হয়ে পৃথিবীর কোথাও পৌঁছাতে পারে, এবং সেটা তো তারা পৌঁছাচ্ছিলেন। কিন্তু সেখানে এখন আবার বাংলাদেশ উগ্রবাদের দিকে চলে যাচ্ছে, মৌলবাদের দিকে, এবং সেখানে ভারতের সমস্যা হবে। এবং ভারতকে বাংলাদেশের বর্ডারকে আরো কড়া করতে হবে। শিলিগুড়ি করিডর যেটা ভারত করছে, আপনারা দেখছেন যে ভারত স্ট্রং অ্যাকশন নিচ্ছে, এবং যে 4,000 কিলোমিটারের উপর বর্ডার আছে সেটাকে আমাদের পাকিস্তান বর্ডার মেনে নিতে হবে, যে বন্ধু দেশ না শত্রু দেশ। কারণ বাংলাদেশ একের পর এক পাকিস্তানের বড় বড় জেনারেলদের হোস্ট করছেন। অ্যান্টি ইন্ডিয়া স্টেটমেন্ট বাংলাদেশের সর্বোচ্চ স্তর থেকে আসছে, কোনো ছোটখাটো রাজনৈতিক নেতাদের থেকে না। প্রধান উপদেষ্টা বহুবার বঙ্গোপসাগর, তাদের সাগর বলেছেন, বহুবার আমাদের নর্থ ইস্টের 7 সিস্টার নিয়ে কথা বলেছেন, যেটা ওনার এখতিয়ারের বাইরে। উনি প্রথম কথা বাংলাদেশের প্রধানমন্ত্রী না, উনি উড়ে এসে জুড়ে বসে আছেন ওখানে। এবং দ্বিতীয় কথা হচ্ছে উনি ভারত নিয়ে কথা বলতে পারেন না। আমরা চীনের কোন দেশে কোথাও কি বাণিজ্যিক হবে আমরা বলি না, বা আমেরিকান নিয়ে বলি না, ভুটান নিয়েও বলি না, তো উনি কি করে বলতে পারেন? তো এগুলো উস্কানি, এবং এই উস্কানিমূলক কথাবার্তা বলার থেকে দেখা যাচ্ছে যে বাংলাদেশ আস্তে আস্তে ভারত বিরোধিতা এগাচ্ছে এবং পাকিস্তানের এবং চীনের সাহায্যে এগাচ্ছে। সেখানে ভারতকে ব্যবস্থা নিতে হবে, আর তো কোনো উপায় নেই। ভারত যদি ব্যবস্থা না যায় তো ভারতকে তো সারেন্ডার করতে হবে, এবং ভারত এমন ব্যবস্থা নেবে যে বাংলাদেশ 200 বছর পিছিয়ে যাবে। সেটা আমি আপনাকে আজকে বলে যাচ্ছি, দায়িত্ব নিয়ে বলছি। কারণ বাংলাদেশ ছোট দেশ, তাদের নিজস্ব আর্মি, নেভি, এয়ারফোর্স সেরকম বড়াই করবার মতো কিছু না, কিন্তু তারা বড়াই করে যাচ্ছে। এবং রাজনৈতিকভাবে, ইকোনমিকলি, পলিটিক্যালি, মিলিটারিলি বাংলাদেশকে শিক্ষা দেওয়ার মতো ক্ষমতা ভারতের আছে, এবং তাতে যদি পাকিস্তান আর চীনকেও একসাথে শিক্ষা দিতে হয় সেটাও আছে। এবং সেইখানে আমাদেরকে দেখতে হবে যে এই রায় দেওয়ার পরে বাংলাদেশের শৃঙ্খলাটা কতটা বিশৃঙ্খল অবস্থা হয়ে যায় বাংলাদেশের সাধারণ মানুষের জীবন। কারণ আমার যেটুকুনি মনে হচ্ছে যে এই রায়তে এনাদেরকে বড় একটা সাজা দেওয়া হবে, এবং এরকম হয় পাকিস্তানে হয়েছে। পাকিস্তানের রাষ্ট্রপতির বিরুদ্ধে রায় দেওয়া হয়েছিল যে তার সাজা হবে, লাইফ সেন্টেন্স দেওয়া হয়েছিল। এবং এগুলো হয় এরকম ছোট ছোট দেশে যেখানে রেজিম চেঞ্জ করে মানুষ। এবং আমাদের জন্য নিশ্চয়ই উদ্বেগপূর্ণ, যদি আমাদের একদম কাছের প্রতিবেশী এবং বন্ধু দেশ ছিল, যাদেরকে আমরা অনেক দিয়েছি সারা জীবন, এবং সেইখানে তাদের দেশটাই তো আমরা দিয়েছি, তাদের পতাকাটাও তো ভারতবর্ষের সেনাবাহিনী এবং ভারতবর্ষের রাজনৈতিক লিডারশিপ দিয়েছে। সেইখানে তারা অকৃতজ্ঞতা দেখাচ্ছে। আমার মনে হয় ভারত ব্যবস্থা নেবে যাতে এই বাংলাদেশকে আর বিশ্বাস না করা হয়। ধন্যবাদ ব্রিগেডিয়ার। চলন্ত গাড়িতে আগুন, দিকে দিকে বোমা বিস্ফোরণ, অশান্ত বাংলাদেশ। মানিকগঞ্জে পরপর ককটেল বোমা বিস্ফোরণ, যে ঘটনায় আহত হয়েছেন অন্তত 2 জন, এমনটাই খবর প্রথম আলো সূত্রে। আরো বিস্তারিত এই সম্পর্কে জানাবেন প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্রিক, সব মিলে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, বাংলাদেশ এই মুহূর্তে অত্যন্ত উত্তপ্ত রয়েছে। আমরা জানি যে আজকেই গত জুলাই মাসে আমরা যে দৃশ্য দেখেছি বাংলাদেশে, এবং তারপরে 5ই আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশ থেকে একেবারে পালিয়ে যান, এবং সেই বিচার এই মুহূর্তে চলছে, এবং আজকে রায় ঘোষণার কথা রয়েছে। বাংলাদেশের সময় সকাল 11টা, অর্থাৎ ভারতীয় সময় সকাল 10:30টার আশেপাশে রায় ঘোষণা হবে। বিচারপতি মোহাম্মদ বিন মুর্তজার নেতৃত্বে 3 সদস্যের একটি কমিটি সেই রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
এই যে জুলাই মাস জুড়ে আমরা দেখেছিলাম 2024 সালে বিভিন্ন ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই যে প্রচুর মৃত্যু সেগুলোকে একেবারে গণহত্যা আখ্যা দেওয়া হয়েছে বাংলাদেশে, এবং সেই কারণে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও দুজন, অর্থাৎ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ প্রধান, তাদের বিরুদ্ধে মামলা শুরু হয়। এবং এই যে বিচার প্রক্রিয়া চলছে তার একদম শেষে যিনি অ্যাটর্নি জেনারেল রয়েছেন বাংলাদেশের আসমাউদ্দৌলা খান, তিনি কিন্তু ইতিমধ্যেই তার ক্লোজিং স্টেটমেন্টে শেখ হাসিনা অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড দাবি করেছেন, এবং তারপর থেকেই কিন্তু বাংলাদেশ উত্তপ্ত হয়ে রয়েছে। এবং আজকে যেহেতু রায় ঘোষণা, আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন বটে, কিন্তু তার সত্ত্বেও তারা কিন্তু ইতিমধ্যেই রাস্তায় নেমেছে, প্রচুর ধরপাকড় হয়েছে। তুমি যেমনটা বলছিলে যে তিতুমির বিশ্ববিদ্যালয়ের কাছে বোমা বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার বাড়ির সামনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, বেশ কয়েকটি গ্রেপ্তার হয়েছে। ইতিমধ্যে আওয়ামী লীগ রবি এবং সোমবার গোটা বাংলাদেশ জুড়ে লকডাউনের ডাক দিয়েছে, এবং সার্বিকভাবে এই মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। এবং মোটামুটি আর আধ ঘন্টা পর রায় ঘোষণার সম্ভাবনা রয়েছে, বা রায় ঘোষণার যে পদ্ধতি সেটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রায় ঘোষণার পর পরিস্থিতি আর একটু হাতছাড়া হতে পারে, এমনটাই কিন্তু বিশেষজ্ঞ মহল মনে করছে। তার কারণ এই রায় ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা এই মুহূর্তে বাংলাদেশে নেই, তিনি একেবারেই বাইরে রয়েছেন, কিন্তু তা সত্ত্বেও তার যদি মৃত্যুদণ্ড ঘোষণা করা হয় সেক্ষেত্রে তার ফেরার পথ আরও বন্ধ হবে, কারণ তিনি বাংলাদেশে পা রাখলেই গ্রেফতার হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সার্বিকভাবে এখনও পর্যন্ত আওয়ামী লীগ বা ছাত্রলীগ এগুলো নিষিদ্ধ সংগঠন ঘোষণা হলেও তাদের সমর্থকদের সংখ্যা নেহাত কম নয়, তারাই এই মুহূর্তে রাস্তায় নামছেন, পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে, এবং সার্বিকভাবে এর প্রভাব বাংলাদেশের রাজনীতিতে ফের পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ধন্যবাদ অরিত্র। চলে আসছে পরের খবরে। রহরা থানা ঠাকুর কলোনি এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা। স্থানীয়দের দাবি রবিবার বিকেলে বিকট শব্দ শুনতে পান তারা। ভাড়াটিয়া এবং তার স্ত্রীর দাবি মাঝে মধ্যেই তারা বাজি তৈরি করেন এবং সেই কারণে ঘরে মজুদ ছিল বাজির মশলা, আর তা থেকেই এই ঘটনা ঘটতে পারে। কিন্তু আদতে কি থেকে বিস্ফোরণ, খতিয়ে দেখছে পুলিশ। এবার জানি না কোথা থেকে বাস্ট করেছে, না পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে। এবার আমরা জানি না টিভিটা বাস্ট করেছে, এটা দেখেছি। ঘরের ভিতরে হঠাৎ বিকট শব্দ, কিছু বুঝে ওঠার আগেই কালো ধোঁয়ায় ঢেকে যায় ঘর, তছনছ হয়ে যায় ঘরের জিনিসপত্র। উত্তর চব্বিশ পরগনার রহরা থানার ঠাকুর কলোনি এলাকায় বাড়িতে বিস্ফোরণ। স্থানীয়দের দাবি 4 বছর আগে এই ঘর ভাড়া নিয়েছিলেন অভিজিৎ সিংহ নামে এক ব্যক্তি। রবিবার দুপুরে আচমকা বিস্ফোরণ রহরা থানার বন্দিপুরের এই ঠাকুর কলোনির এই বাড়িতে। অভিজিৎ সিং নামে এই ব্যক্তি পরিবার নিয়ে এখানে ভাড়া থাকতেন গত 4 বছর ধরে। আচমকাই বিকেলবেলা তার বাড়িতে বিকট শব্দ শুনতে পান এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে আসে রহরা থানার পুলিশ। বাড়ির ভেতর থেকে বেশ কিছু মজুত করা বারুদ উদ্ধার হয়েছে এবং বেশ কিছু শব্দবাজি উদ্ধার করা হয়েছে। ভাড়াটিয়া ও তার স্ত্রীর দাবি মাঝে মধ্যে তারা বাজি তৈরি করতেন, সেই কারণে ঘরে মজুদ ছিল বাজির মশলা, তাতেই বিস্ফোরণ হতে পারে। ওই উড়নতুবড়ির মশলা রাখা আপনি বানাতেন? উড়নতুবড়ি কালী পুজোর সময় বানাই। বারুদ এভাবে রাখা যায় মজুত করে? রেখেছিলাম কালী পুজোতে রিসেন্টলি। আমি ছেলেকে নিয়ে ভয়ের চোটে বেরিয়ে এসেছি, আমার হাজবেন্ডও বেরিয়ে এসেছে। এইটা রাখা আজকে কম মাস ধরে, এবার ওইটা নিয়ে জানি না বা কোথা থেকে হয়েছে। এই যে উড়নতুবড়ির মশলাই ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রহরা থানার পুলিশ। পুলিশ সূত্রে দাবি উদ্ধার করা হয়েছে বারুদ এবং কিছু শব্দবাজি, কিন্তু পুলিশের নজর এড়িয়ে জনবসতিপূর্ণ জায়গায় ঘরের ভিতর এভাবে বাজি তৈরি করা হতো কি করে? প্রশাসন আমাদের এদিকে পুরোটাই ব্যর্থ বলাই হয়। সবারই তো একটা নিরাপত্তার হীনতায় আছি আমরা সাধারণ মানুষ। আতঙ্কিত সবাই আতঙ্কিত হবে না? এই যে আজ পর্যন্ত আমাদের এইখানে এইসব কোনোদিন হয়নি। বারুদ জাতীয় কোনো জিনিস রাখা ছিল, সেটা ফেটেছে। তো পুরোটা ওনাকে ইন্টারোগেশন করা হবে, প্লাস বাড়ি থেকে স্যাম্পেল নেওয়া হচ্ছে, কালেকশনগুলো ফরেন্সিকে পাঠানো হবে, গিয়ে দেখা হবে এক্সাক্ট কি থেকে হয়েছে। ঘটনায় অভিজিৎ সিংহকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে থানায়। ঘটনাস্থল থেকে বাজি তৈরির মশলা উদ্ধার করে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। ঘটনায় কেউ হতাহত হয়নি। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।